এপ্রিলের 24 তারিখ, এখনও পর্যন্ত পিটুনিয়া হচ্ছে এবং একটা টব নয়, অনেক কটা টব। আমি তোমাদের এখন দেখাতে পাচ্ছি না, অনেক কটা টবে আছে পিটুনিয়া, এখনও হচ্ছে। আর জবাগুলো অনেক কটা কুড়ি হয়েছে, সেটা তোমাদের দেখালাম আগের ভিডিওটাতে। আর অনেকেই বলে, শ্রাবণী তুমি বাগানের আপডেট দিচ্ছ না। বাগানের আপডেট বলতে কি, এখানে যে টবগুলো তৈরি করা হয়েছিল সারটার দিয়ে, সেগুলোতে এখন আপাতত পর্তুলিকা বসানো হচ্ছে। আরও কটা টব তৈরি হচ্ছে, সেইগুলোতে বসবে নয়নতারা। সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি বাগানটাকে সাজিয়ে রাখার চেষ্টা আর কি। তবে নার্সারিতে যাব, নতুন একটা নার্সারি হয়েছে আমাদের এদিকে, তোমাদেরকেও নিয়ে যাব যদি যাই। আর পুরনো যে নার্সারিতে মানে যাই আর কি, সেটাতেও যাব, দেখব কোনটাতে ভালো গাছ পাওয়া যায়, গরমের গাছ। আর এইখানে যে জবা গাছটা আমি ভাবো একদম রাস্তার ধার থেকে কিনেছিলাম, কিন্তু প্রচুর জবা হচ্ছে এবং জবার কালারটাও ভারী সুন্দর। আর একদম ডগায় ডগায় প্রচুর কুঁড়ি হয়েছে। এটাকে ভাবছি মাটিতে বসাবো, মানে এই সামনে বুগেনভেলিয়াটাকে না, জবাটাকে, পিঙ্ক জবাটাকে ভাবছি মাটিতে বসাবো। আর বুগেনভেলিয়া দুটোই ভালোই হচ্ছে এবং দুটো একটু দাম, দেখো বুগেনভেলিয়া ছোটো পাতা, একটু দাম দিয়ে কিনবে, আস্তে আস্তে বাড়াবে, একটা দুটো করে বাড়াবে। মানে 3-4টে বুগেনভেলিয়া যদি তোমার বারান্দা বাগানে হোক বা ছাতেই রাখো, একটু বাইরে থেকে দেখতে পাওয়া যাবে, বা ছোট্ট একটা বাগান আছে সেটাতেই রাখো না কেন, অপূর্ব লাগে, 12 মাস ফুল ফোটে। ওই দেখো সাদা একটা পিটুনিয়া তোমাদের দেখালাম, এখনও পিটুনিয়া আছে। আর তোমরা বলেছিলে অর্কিড, দেখো অর্কিডটা এটা কিন্তু ভালো হয়েছে, তবে আর 2-4টে প্রজাতি কেনার ইচ্ছা আছে, দেখা যাক। দেখো পাশ থেকে দুটো আবার চারা বেরিয়েছে, এটাও আমার একটা বান্ধবীর দেওয়া। একটা বান্ধবী ওই ছোট্ট যে চারাটা দেখছো ওই রকম এনে দিয়েছিল, ওটা বড় হয়েছে। তবে চারা দুটো তুলে একটা অন্য জায়গায় প্রতিস্থাপন করতে হবে। যাই হোক, আর অনেক কটা রজনীগন্ধার স্টিক উঠবে, মানে হতে আরম্ভ করছে, কিন্তু এদের পর্যাপ্ত পরিমাণে জলের দরকার। জল দিলেই এরা ভালো ফুটবে। জল দেওয়া হয়েছে অনেকটা করে, জলই বা কী দেবে বলো তো, জল মোটরও জল ভালো উঠছেও না। আর জল তুলতে গেলে না কুচুম লাফাচ্ছে, এত জল তুলে নষ্ট করছো, এত জল তুলে নষ্ট করছো, জল আর ভবিষ্যতে পাওয়া যাবে না। ওর একটা মানে কি বলবো, একটা ভীতি এসে গেছে যে ভবিষ্যতে আর জল থাকবে না মাটির নিচে, এত পরিমাণে জল যদি আমরা নষ্ট করে ফেলি। আমি বললাম দেখ, যেটা হবার সেটা হবে, গাছগুলো তো বাঁচাতে হবে, পুকুরের মাছগুলোতে জল ধরাতে হচ্ছে, নাহলে মাছগুলো মরে যাচ্ছে, খাচ্ছে। মানে প্রকৃতির অবস্থা ভয়াবহ খারাপ, দেশের অবস্থা তো খারাপই, প্রকৃতির অবস্থাও ভয়াবহ খারাপ। ইতিমধ্যে একটা ভারী বৃষ্টি না হলেই নয়। দেখো সব মোটামুটি কাজ, সকালবেলায় যে কাজগুলো একবারে করে নিই, সেগুলো একটু একটু বাকি ছিল। এই সাজানো গোছানো বলো, চোখের সামনে একটুখানি ঘরবন্দি জীব তো আমরা, চোখের সামনে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখলে বাড়িটাকে একটুখানি ভালো লাগে, মানে থাকার মতন পজিশান থাকে বাড়িটাতে, একটুখানি ভালো লাগা তৈরি হয়। তাই হোক, সেইগুলো একটুখানি করে নিলাম, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এইটা মানে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলাতে, একটুখানি মুগ ডাল, গোটা মুগ ডাল, তার মধ্যে কটা মটর ডাল আছে, আর কটা আছে কাবলি ছোলা, সব মিলিয়ে মিশিয়ে একটুখানি পেস্ট করে নেবো। পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, আর সামান্য একটুখানি চিনি দিয়ে জল দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব। মানে খুব পিনু না করলেও ভালোই ঘুরিয়ে নিতে হবে, চিলা তৈরি করবো। এইটা জানো তো, যাদের মানে কি বলবো, যাদের হিমোগ্লোবিন কম, অবশ্যই খাবে যেভাবেই হোক। তো তুমি কাঁচাও খেতে পারো অঙ্কুরোদ্গম করে, বা এইভাবে চিলা তৈরি করেও খেতে পারো অল্প তেল দিয়ে। কিন্তু যেভাবেই খাও না কেন, প্রচুর আয়রন আছে এবং ভালো, শরীরের পক্ষেও ভালো। 4-5টা মতন হবে, সেই রকমভাবেই তৈরি করেছি। তাতে একটুখানি নিয়ে নেবো ছোলার ছাতু, 2-4 চামচ ছোলার ছাতু নিয়ে নেবো। আর দেখো ছাতুটাও কাটা হয়নি, ছাতুটাও কাটতে হবে। ছোলার ছাতু নিয়ে নেবো। এই জিনিসটা খুব জলদি হয়ে যায় এবং পেটটাও ভর থাকে, অনেকক্ষণ ভর থাকে পেটটা। আর তুমি গরমে কি খাবে বলো না, আমি হালকা হালকাই খেতে হবে, অল্প অল্প করে বারে বারে খেতে হবে, তুমি একেবারে বসে কিছু খেতে পারবে না। 3 চামচ মতো ছোলার ছাতু নিয়ে নিলাম। এতে তুমি ওটস নিতে পারো, এতে তুমি ভেজিটেবলস নিতে পারো। আমার ভেজিটেবল সেরকম কিছু নেই ঘরে। একটুখানি পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজটা কেটেছিলাম অন্য কিছুর জন্য, কিন্তু পেঁয়াজটা আমার একটু বড় বড় কাটা হয়ে গেছে। চিলা তৈরি করতে গেলে কি তোমাকে একটু ছোটো ছোটো করে কাটতে হয়, কাটলে ভালো হয়। আর তোমরা হয়তো বলবে, শ্রাবণী লঙ্কাটাও তো দিচ্ছ কত বড় বড় করে। আরে বল, লঙ্কাগুলো কি বড় বড় গো! আর যে খুব ঝাল আছে তা নয়, কিন্তু ফ্লেভার আছে ভীষণ সুন্দর। বেশ কতগুলো পাকা লঙ্কায় নিয়ে এসেছে, আমি 4-5টা মতন রোদে দিয়েছি। ওইটাতে ভাবছি টবে দুটো এইরকম লঙ্কা গাছ করব। তবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। টবে লঙ্কা গাছ করে ওই বারান্দা বাগানেতেই রাখবো, দেখা যাক হয় কি না। মানুষ শুধু তো বলি না, মানুষ শুধু চেষ্টাই করতে পারে, তারপর যা হয় জো হোগা দেখা যায়গা।
3-4টে আমি শুকর দিয়েছি। একটুখানি শুকিয়ে না গেলে না ওই তোমার দানাগুলোর থেকে তাড়াতাড়ি করে গাছ বেরোবে না। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার মাথার যন্ত্রণা কেমন আছে। আরে মাথা যন্ত্রণা মাইগ্রেন টাইম এখন নয়। আমার তো মাইগ্রেনটা বিশেষত হয় তোমার কি বলবো, পিরিয়ড চালু হলেই মাইগ্রেন চালু হয়ে যায়। কিন্তু এখনও মানে সেই সময়টা এখনও আসেনি, তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি, সেই সময়টা খুব তাড়াতাড়ি। কিন্তু মাইগ্রেনটা এই সময়টা হলো একটা বিশেষ কারণে। যাই হোক, তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। আর মাইগ্রেনটা কি বলবো, কোন দিন 3 দিন থাকে, আবার কোন দিন 1 দিনেও পালায়, আবার কোন দিন 4 দিনেও কমে না। যারা মাইগ্রেন রুগী তারা খুব ভালোভাবে জানে এর ক্যারেক্টার কীরকম। হট করে চালু হয়ে যায়। তুমি দিব্যি মানুষ আছো, বেশ ঘুরে বেড়াচ্ছ, কাজকর্ম করছো, হাসি গান গল্প করছো, তারই মধ্যে হয়তো দুপুরবেলা একটুখানি শুলে ব্যাস ভালো মানুষ, বিকেলবেলায় উঠলে মাথা যন্ত্রণা নিয়ে। এই হচ্ছে মাইগ্রেনের ক্যারেক্টার। কবে একটা মানে ভালো চিকিৎসা বেরোবে বলো তো, যেটা খেলে আর মাইগ্রেন হবে না? তোমার সব তো পেন কিলার ভিত্তিক ট্রিটমেন্ট, কিন্তু ডাক্তার যেগুলো বারণ করেছে সেগুলো থেকে বিরত থাকলে মাইগ্রেনটা একটুখানি কম থাকে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো ওইগুলো থাকবে। চিন্তা ভাবনা কম করতে বলেছে, চিন্তা ভাবনা না করে কোথায় যাই গো? সকাল থেকে আরম্ভ হয় চিন্তা আমাদের, রাত্রি শুতে যাওয়ার আগে পর্যন্ত চিন্তা। মাঝরাতে ঘুম ভেঙে গেলেও একটা চিন্তা মাথায় চেপে ধরে যে এইটা মানে হয় না বলো? মাঝে মাঝে ঘুম ভেঙে গেলেও একটা রকম মানে ভয়ানক চিন্তাগুলো মাথায় চেপে ধরে। হয়তো তার পরের দিনকে কোনো কাজ আছে, একা করতে হবে, বা সেরকম কিছু চিন্তার বিষয় আছে, ঘুম ভেঙে গেলেও সেই চিন্তাগুলো চলে আসে। চিন্তা মানুষ করে না, চিন্তা এমনিই চলে আসে। চিন্তা করা যাবে না, গ্যাস হয় সেই সব জিনিস খাওয়া যাবে না। আর এই গরমে তো তুমি ডাল ভাত খাও, তাতেও তোমার শরীর খারাপ হয়ে যাবে, কিছু করার নেই। আর প্রচণ্ড গরম ঠান্ডা গরমে মাইগ্রেনটা হয়। আমি মোটামুটি প্যারাসিটামল খাই, একটা করে প্যারাসিটামল খাই, হয়তো 2 কি 3টে খেতে হয়, 3 দিনে 3টে খেতে হয়। আমার একটা বান্ধবী সেদিনকে দেখা হয়েছে, ও একই প্রবলেমে ভুগছে। ও আমাকে বলছে যে আগেও বলেছিল, 2 বছর আগেও বলেছিল, কিন্তু আমি না মানে করিনি। তারপরে দেখলাম যে না, অনেকেই কথাটা বলছে। ভ্যাসোগ্রেন বলে একটা মানে আছে, ওষুধ আছে, ওটা নাকি মাইগ্রেনটা যখনই ধরছে, তুমি যখনই বুঝতে পারবে যে আমার মাইগ্রেনটা ধরছে ঠিক তখনই খেয়ে নিতে হবে। আর ভ্যাসোগ্রেনটা খেয়ে একটুখানি ঘুমোতে হবে, তাহলে কিন্তু বলছে ছেড়ে যায়। আমি কিন্তু ট্রাই করিনি। যদি মাইগ্রেনটা এই তো তোমার সামনেই আবার ধরবে, মাইগ্রেন ধরার সময় হয়ে এসেছে, আমাকে প্রস্তুত থাকতেই হচ্ছে যে আমার মাইগ্রেনটা ধরবে। এইবারে ট্রাই করবো, জানো তো, দেখা যায় যদি রেজাল্ট ভালো হয়। তোমাদের যাদের মাইগ্রেন আছে, অনেকেই আমার মানে কমেন্ট সেকশানে আসে, অনেকেরই মাইগ্রেন আছে, তাদের জানাবো। বলছে নাকি খুব ভালো কাজ দেয়, কিন্তু খেয়ে একটুখানি নিশ্চিন্তে ঘুমোতে হবে, তাহলেই বলছে একটা ওষুধেই কমে যায়। চলো, রোগের কথা অনেক বলে ফেলাম, আর ভালো লাগছে না, এখন একটু ভালো আছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? কেউ ভালো নেই। তোমরা হয়তো বলো তুমি যেমন আছো আমরাও তেমন আছি। ভীষণ কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। দেখো, কষ্টটা একটা টাইমের পর হলে ঠিক আছে। এই তোমার 10টা পর্যন্ত কষ্ট হবে না, তারপরে একটু কষ্ট হোক, ঠিক আছে। কিন্তু সকাল থেকে উঠে 1 ঘন্টা কাজ করার পরেই মনে হচ্ছে জানো আর বোধহয় কোনো কাজ করতে পারবো না। শুধু এই গরম আর ঘামের জন্য একটা কষ্ট হচ্ছে। যাই হোক, সুপ্রভাত। এই 2 দিন 3 দিন ধরে সুপ্রভাত বলতে হচ্ছে। এটা একটা ফর্মাল ব্যাপার, অফিসিয়াল ব্যাপার, কিন্তু সত্যি সুপ্রভাতটা আমাদের হচ্ছে বলো 2-3 দিন। কেমন একটা খবর চারদিকে, কেমন একটা বিচ্ছিরি একটা লাগছে, ভয় করছে, চিন্তা হচ্ছে না, চিন্তা হচ্ছে, ভয় করছে যখনই খবরগুলো শুনছি। হ্যাঁ, মানে নিহতদের বাড়ির লোকের মুখ থেকে কথাগুলো শুনছি, তখন এটা কেমন যেন হচ্ছে মনের মধ্যে। আমরা সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন, আমাদের চলতেই হবে, পেটের জোগাড় করতে বেরোতেই হবে। সব কিছুর মধ্যেই মানে কি বলবো, দীর্ঘশ্বাস ফেলছি, আর মনের মধ্যে হচ্ছে কবে ঠিক হবে, কবে সব কিছু ঠিক হবে, কবে একটা শান্ত পরিবেশ পাবো, শান্ত দেশ পাবো বলো? মনে হচ্ছে না। এছাড়া আমরা সাধারণ মানুষ আর কি করতে পারি, কি মাথায় আসছে নাকি। যাই হোক, আজকে আমাদের ইনভার্টারটা গন্ডগোল করছে। গন্ডগোল বলতে কি, পরশু থেকে আমি দেখছি যে পোড়া কেমন একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আমি বলছি পোড়া গন্ধটা কোথা থেকে আসছে, বুঝতে পারছি না যে পোড়া গন্ধটা কোথা থেকে আসছে রে বাবা। তারপরে পরশুদিন কারেন্ট চলে গেছে, কারেন্ট যাওয়ারও ঘটা হয়েছে, চুরুক করে কারেন্ট যাচ্ছে। বেশিক্ষণ মানে হচ্ছে, তাও 15-20 মিনিট 1/2 ঘন্টা পর্যন্ত কারেন্ট অফ থাকছে।
এইবার ইনভার্টার থাকলে বুঝতে পারা যায় না। ওমা, পরশু দিন দেখছি সন্ধ্যাবেলায় আমি একটুখানি বাইরের দিকে গেছি, দেখছি কুসুম আছে, কারেন্ট চলে গেছে, দেখি মোমবাতি জ্বালিয়ে বসে আছে। ওমা, তুই মোমবাতি জ্বালিয়ে বসে আছিস কেন? বলছি ইনভার্টার চলছে না। আমি ইনভার্টার চলছে না মানে? বলছি কি হলো? এই তো কারেন্ট গেল, আমি তো দেখলাম কারেন্টটা গেল, তারই মধ্যে কি হলো? ইনভার্টারটা তো ফুল চার্জ আছে। তারপরে দেখছি না সত্যি তো ইনভার্টারটা চলছে না। তারপরে দেখছি লুজ কানেকশন, মানে পোড়া 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 গন্ধ বেরোচ্ছে, তারটা পুড়ে যাচ্ছে, তারটাকে চেঞ্জ করতে হবে। আর এই ছোট ছোট কাজের জন্য মিস্ত্রি তুমি সবসময় পাবে না। হ্যাঁ, মিস্ত্রিকে বলা হয়েছে পরশু দিন, যাচ্ছি দাদা করছে, আজকে মনে হয় আলেও আসতে পারে। হ্যাঁ, ওই ইনভার্টার কাজ করছে না, জানো তো, যে কারেন্টটাও চলে গেলে। তাই হোক, মানুষ যত সুখ চায় তত সুখ পায়, মানে পেতে চায়, এটা মানুষের স্বভাব। রান্না বান্না করে ফেলি, রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করছে না, কিন্তু করতে হবেই রান্না। আমি একজন সাধারণ মানুষ প্লাস সাধারণ ইউটিউবার। সাধারণ জিনিস নিয়ে তোমাদের সামনে তুলে ধরি, সাধারণ দৈনন্দিন কাজগুলো তোমাদের তুলে ধরি, সাধারণ রান্না, তোমাদের যা রান্না করি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি। তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো এই ভেবে রান্নাঘরে রান্না করতে করতে হাসি মজা গান গল্প এখানেই হয়। ওই যে বলো না রান্নাঘরে ঢং করছো, রান্নাঘরে ঢংটা অনেকদিন করনি, প্রচণ্ড গরম করছে বন্ধুরা, রান্নাঘরে ঢং করবো কী করে গো? রান্নাঘরে 5 দণ্ড থাকতে পারছি না। না হলে আমি রান্না করতে করতে আমি মানে যতদিন থেকে আমি ইউটিউবে করছি, মানে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, আমি ভাবি আমি রান্না একা করছি না, আমার সঙ্গে তোমরাও রান্না করছো এবং তোমরা আমার সঙ্গে আছো। যারা যারা কমেন্ট করো, এতদিন ধরে দীর্ঘদিন ধরে কমেন্ট করে আসছো, তাদের সঙ্গে একটা পরিচিতি। একদিন কমেন্ট না পেলে মনে হয় কি হলো, কমেন্ট করলো না কেন, শরীরটা খারাপ হলো কি না, কিন্তু সবসময় বলতে পারি না। তোমরা যেমন আমাকে জিজ্ঞাসা করতে পারো অবলীলাক্রমে, তুমি কেন কালকে বললে না, কালকে এলে না, আমরা সেরকমভাবে বলতে পারি না। কিন্তু যারা ভালোবেসে, দেখো স্বার্থ তো কিছুটা থাকে, পার্থিব স্বার্থ তো কিছুটা থাকে ইউটিউব করতে এলে, কিন্তু যারা ভালোবেসে করে ভিডিওগুলো করে ইউটিউবে এসেছে, তাদের কাছে কিন্তু কমেন্ট সেকশানে ভালো বন্ধুরা অনেকটা মাইনে রাখে, হিন্দিতে যেটাকে বলে আর কি। পাশে তো দেখলে কুমড়ো শাকগুলো হয়েছে, অনেক দিন খাওয়া হয়নি, কিন্তু এখন কষিয়ে টষিয়ে রান্না করতে গেলেই তেল মশলা খাওয়া হবে, বললাম না ডালে দিয়ে দিই, একটু হালকা পাতলা করে ডালে দিয়ে খাই। একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে একটুখানি তোমার মুগ মুসুর ডাল দিয়ে করেছি, অল্প সামান্য একটুখানি চিনির দানা দিয়েছি, খেতে ভারী সুন্দর হয়, আমার তো খুব ভালো লাগে। এইরকম ডাল, একটুখানি আলু সিদ্ধ, নাহলে আলু ভাজা, ব্যাস আমার ভাত খাওয়া হয়ে যাবে, আমার এত ভালো লাগে ডালটা খেতে। আর কতগুলো ডাঁটা ছিল মা পাঠিয়ে দিয়েছিল, ফ্রিজে ছিল, সেইগুলোকেই বার করে, আর 2-4টে পটল ছিল, সেইগুলো দিয়ে একটুখানি ঝাল করেছি, আর একটুখানি আলু ভেজেছি। এই আলু ভাজাটা আমার মাসিমণি খেতে খুব ভালোবাসে। তোমরা হয়তো বলবে মাসিমণি এসেছে তুমি শুধু আলু ভাজা খাওয়াচ্ছ, আসলে বলবো মাসিমণির ব্যাপারটা বলবো, কি মাসিমণি ভালোবাসে, আর আমার মা আর মাসিমণি। আর দেখো মাছের ঝাল করেছি, আর তোমার এই তো ডাল তো তোমাদের দেখালাম। আমার মাসিমণি হরেক রকমের মাছ খায় না, মুরগির মাংস খায় না, কি বলবো অনেক কিছু খায় না। তো ও মাসিমণি যেগুলো খেতে ভালোবাসে আমি জিজ্ঞাসা করছি, বলছে হ্যাঁ এগুলো কর। মাসিমণির ইচ্ছা অনুযায়ী আমি এরকমভাবে রান্না করছি। মাছের টক খাবো বলেছে, আমি বললাম 4 পিস লেজা আছে, তাহলে 4 পিস লেজা দিয়ে একটুখানি মাছের টক করি, একটু তেঁতুল দিয়ে মাছের টক করেছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি। রান্নাঘরটাকে বেশি কষ্ট হচ্ছে। আর কালকে হাওয়া দিয়েছিল, ভালো রকম হাওয়া দিয়েছিল, ওই জন্য কষ্টটা হয়নি। আজকের দিনটা ঠিক পরশু দিনের মতন হচ্ছে, সবাই কেন কি কষ্ট হচ্ছে, তো আমার একা না। চলো রান্নাঘর, আসল কাজ হচ্ছে মেয়েদের রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করা। বলো, রান্না করার পর মনে হবে যে বাস একটা কাজ মিটলো, আর রান্নাঘর পরিষ্কার করার পর মনে হবে থাক বাবা পুরো ডিপার্টমেন্টটাই মিটে গেল। বলো চলো পালাই, হয়ে গেছে। বাপরে কতগুলো নাইটি হলো, 3টে নাইটি সকাল থেকে চেঞ্জ করে করে পরা হলো, এই পর্যন্ত ভিজে যাচ্ছে। আর ওটাখানি রোদে দিচ্ছি, না হলে একটুখানি তোমার ফ্যানের তলায় দিচ্ছি, একটুখানি
ঘামটা গায়ে বসলে আবার বেশি শরীর খারাপ হয়, জানো তো। ঘামটা বসতে দেওয়া ভালো না, চেঞ্জ করে করে পড়া ভালো। হ্যাঁ, ওআরএসে জল খাবে। আমি মানে পরশুদিন খাইনি, গতকাল খেয়েছি, আজকেও খেয়েছি। হ্যাঁ, বেশ ভালো লাগছে। ওআরএসে জলটা খেলে ভেতর থেকে একটা স্ট্রেংথ পাওয়া যায়। এই দেখো, এই যে কথাগুলো এখন তোমাদের বলবো, এই কথাগুলো মানে কি বলবো, অনেকের কাছে কি মনে হবে বলো তো, যে একটা কারেন্ট ইস্যুকে নিয়ে মানে কারেন্ট ইস্যুর ফায়দা নিচ্ছে এই ভিডিওটা। কিন্তু আমার সঙ্গে এতদিন যে বন্ধুরা আছো খুব অনেস্টলি, তারা আমাকে বুঝবে। আর আমার গোপালবাবুকে মানে আমার গোপালবাবু জানে। সিকিমে গেছিলাম, দেখেছো তো। সিকিমে যাওয়ার ঠিক 10-12 দিন আগেই তোমাদেরকে আমরা খবরটা দিয়েছি যে আমরা বেড়াতে যাচ্ছি। তার আগে সেরকমভাবে বলিনি। আর দেখো, মানে সিকিম থেকে বেরিয়ে এসে এত ভালো লেগেছে, পাহাড় টাহাড় সব এত ভালো লেগেছে, কিন্তু বরফ দেখতে পাইনি। একটা মনের মধ্যে আফসোস ছিল যে বরফ দেখতে যাব, বরফ দেখবো। তা যাই হোক, সিকিম থেকে এসেই তার 1-1.5 মাস পরেই ওই যে আমরা মানে যার সঙ্গে গেছিলাম, সিকিমের দাদা বলি, তোমরা চিনেই গেছো, উনি তারপরে মানে ওনার ফ্যামিলি আমাদের ফ্যামিলি ঠিকঠাক হয়ে গেল। এই ঘটনাটা যেরকম টাইমে হয়েছে, এই সময় আমাদের সিকিমে বলছি সরি, কাশ্মীরে থাকার কথা সমস্ত ঠিক, টিকিট কাটতে যাবে, তখনই আমি বাধা দিয়েছি। এর জন্য অশান্তি হয়েছে বাড়িতে, প্রচুর অশান্তি হয়েছে। কারণ দেখো, ভূস্বর্গ দেখার ইচ্ছা আছে ঠিকই, কিন্তু তার একটা মানে কি বলবো সময় আছে। প্রচুর মাধ্যমিক পরীক্ষা দেবে, হ্যাঁ, তার একটা টেনশন আছে। তারপরে তোমার কাশ্মীর বেড়াতে গেলে বেশ অনেক দিনকার ব্যাপার, ওই মাথায় টেনশন নিয়ে ভূস্বর্গ দেখতে নেওয়া যাওয়াই ভালো। তার থেকে বরঞ্চ অন্য জায়গায় চাই চলো। ছেলেটা তো সব থেকে বড় কথা, ছেলেটা বেড়াতে যাবো তোমাদের তো বলেছিলাম, কুসুম বলছে বেড়াতে যাবো, দেখলে তোমাদের বললাম ভিডিও দেখছে। তা আমাদের মোটামুটি ঠিকঠাকই করা হয়ে গেল যে সিকিম যাবো, বলছি কাশ্মীর যাবো। দিয়ে আমি 2 দিন পরে ওদের সমস্ত ঠিক মানে টিকিট কাটতে যাবে, আমি বাধা দিলাম। আমি যে না, কাশ্মীর যাব না। কাশ্মীর আমি ভেবে দেখলাম অনেক দিনকার ব্যাপার, কাশ্মীর আমি যাব না। তার থেকে বলো পাহাড় আর সমুদ্র যে কোনো একটা, সেটা কুচুম ঠিক করবে কোথায় যাবে। ও তো ছেলে মানুষ, ও একবার বলছে পাহাড় যাবো, একবার বলছে সমুদ্র যাবো। আমি যে তুই ঠিক কর। খুব একটা ঠিকই করতে পারছি না, পাহাড়ে যাবে না সমুদ্রে যাবে। বললাম তুই ঠিক কর, তোর মানে মতামতের ওপরে ডিসিশন করা হবে যে পাহাড়ে যাব না সমুদ্রে যাব। ও 2 দিন পরে বলছে আমার পাহাড়েও যেতে ইচ্ছা করছে, সমুদ্রেও যেতে ইচ্ছা করছে। আমি দুটো জায়গা তো যাওয়া যাবে না বাবা, একটা জায়গায় চুজ করতে হবে। তা আমাদের তার 2 দিন পর টিকিট কাটাটা হলো। ঠিক এরকম সময় টিকিট কাটাটা, কিন্তু এরকম সময় টিকিট পাওয়া গেল না। এরকম সময় মানে যে দুটো জায়গা আমাদের পছন্দের তালিকায় হলো, সেই দুটো জায়গার টিকিট পাওয়া গেল না। কাশ্মীরের টিকিট কিন্তু পাওয়া গেছিল। যখন কাশ্মীরের টিকিট পাওয়া যাচ্ছে, তখন বাড়িতে আবার অশান্তি শুরু হয়ে গেল যে কাশ্মীরে যখন টিকিট পাওয়া যাচ্ছে তখন তোমার জন্য যাওয়া হচ্ছে না। আমি দেখো, আমি যাব না, আমি পরিষ্কার, আমি একটা জায়গায় স্থির ছিলাম, আমি যাব না। ওই জন্য জীবনে মানে একটা দেখবে স্ট্রং ডিসিশন খুব ভালো হয়, না হয় খুব খারাপ হয়, না হয় ভালো হয়। এবং এই ডিসিশনটা আশা করছি মানে ভগবানের সম্মতি ছিল না আমরা ওখানে যাই। ঠিক এরকম সময় টিকিটটা, কিন্তু ওই দুটো জায়গার টিকিট পেলাম না, সেটা পেয়েছি সামনে মাসে। কোথায় যাচ্ছি সেটা তোমরা তো জানতেই পারবে, তোমরা সবই জানতে পারো, মানে জানতেই পারবে। বুঝতে পেরেছ? দেখো, মানে কি বলবো, মা বাবা চলে যায় ঠিক আছে, কিন্তু মা বাবার চোখের সামনে যদি সন্তানটা চলে যায়, বা স্ত্রী চোখের সামনে স্বামী চলে গেল, সন্তান চলে গেল, তার থেকে স্ত্রীরা ভাববে আমি চলে গেলে ভালো হতো। বুঝতে পেরেছো? তার মানে আবার এখন কি মনে হচ্ছে বলো তো, এগুলোও ক্যান্সেল করে দিই, যেতে হবে না বাবু, বাড়িতে থাকো, যা হয় মানে যা চোখের দেখা আর মেটাতে হবে না, আর কোথাও যেতে হবে না। নিরাপত্তা তো কোথাতেও নেই, কিন্তু এ যা হলো জানি না কি হবে কিচ্ছু জানি না। আমি তোমাদের বলি না আমি ভবিষ্যৎ চিন্তা করি না, কিন্তু ওই ক্ষেত্রে আমি ভবিষ্যৎটা দেখেছিলাম। মানে কি ভবিষ্যতের একটা বিষয় চিন্তা করেছিলাম যে কুচবিহার পরীক্ষা অতদিন ধরে যাওয়া যাবে না, ওই 4 দিন 5 দিন 6 দিন ঠিক আছে, কিন্তু ওখানে যেতে গেলে আমি দেখেছি 12-13 দিনের নিচে হবে না। তো 12-13 দিন এখন কোথাও যাওয়া যাবে না। ওই ডিসিশনটাই থামিয়ে দিল, মানে ওই চিন্তা ভাবনাটাই শুধু থামিয়ে দিয়েছিল। বুঝতে পারলে? যাকে ভিডিওটা এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি, টাটা।